এই কফি শপের ওনার তার ফ্যামিলি নিয়ে জীবনের সোনালী সময় পার করছিল, কিন্তু হঠাৎ তার জীবনে ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। স্রেফ কারো চেহারার সাথে মিল থাকার কারণে তার লাইফ হয়ে ওঠে পুরোপুরি হেল। অতীত জীবনে জড়িয়ে থাকা কিছু লোক এসে তার লাইফকে পুরো শেষ করতে থাকে, কিন্তু ফাইনালি সে তাদেরকে কিভাবে শেষ করে তা জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিও। বলছিলাম 2023 সালে রিলিজ হওয়া ধুমধুমার অ্যাকশন মুভি লিওর কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের এলসিইউ ইউনিভার্সের থার্ড মুভি লিওর এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা ভারতের তামিলনাড়ুর এক বাড়িতে দুর্ধর্ষ হামলার দৃশ্য দেখতে পাই। কিছু লোক সেই বাড়িতে ঢুকে কয়েকজনকে মেরে ফেলে একজন বৃদ্ধ লোককেও বন্দী করে রেখেছিল। ফাইনালি তাকেও তারা হত্যা করে বসে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সন্ত্রাসীগুলো আসলে কারা, আর তাদের এই খুন খারাপিরই আসল কাহিনী কি? এই সব প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। এর পরের সিনে আমরা সম্পূর্ণ এক ভিন্ন পরিস্থিতি দেখতে পাই। হিমাচল প্রদেশের এক গ্রামে হঠাৎ বন থেকে একটা হায়না এসে মানুষের উপরে আক্রমণ করতে থাকে। গ্রামের সব মানুষ যখন প্রচন্ড ভয়ে দৌড়াদৌড়ি করতে থাকে, তখন হায়নাও প্রচুর মানুষকে আক্রমণ করে জখম করে দেয়। ঠিক তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফরেস্ট রেঞ্জাররা হায়নাকে রেস্কিউ করার জন্য চলে আসে, কিন্তু তারা সবাই মিলেও তার কিছুই করতে পারছিল না। এছাড়াও একের পর এক মানুষও হায়নার হাতে গুরুতর জখম হয়ে যাচ্ছিল। এখন এই অবস্থায় ফরেস্ট রেঞ্জার যোশী তার এনিম্যাল রেস্কিউয়ার বন্ধু পার্থিবানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। পার্থি তখন তার ছেলেকে স্কুলের উদ্দেশ্যে নিয়ে রওনা হয়েছিল। সেখানে যোশীর ফোন পেয়ে সে সাথে সাথে হায়নাকে রেস্কিউ করার জন্য রাজি হয়ে যায়। এরপর তার ছেলেকে নিয়ে সে ওই সোসাইটিতে চলে যায় যেখানে হায়নারা আক্রমণ করে যাচ্ছিল। পার্থি সিদ্ধার্থকে তার গাড়িতে বসিয়ে রেখে কাজ শুরু করে দেয়। প্রথমেই সে পাশের স্কুলের সব ছাত্রছাত্রী এবং টিচারদেরকে স্কুলের ভিতরে ঢুকতে বলে। এরপর স্কুলের গেট বন্ধ করে দেওয়া হলে সেই হায়না গেট পার করে মানুষের উপরেও হামলা করতে চায়, কিন্তু পার্থি দেওয়ালের উপরে দাঁড়িয়ে মারাত্মক এক টেকনিকের সাহায্যে বরফের উপরেও বিস্ফোরণ ঘটাতে থাকে। এর কারণে হায়না কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেলেও পরক্ষণেই ঘটে যায় এক বিপত্তি। স্কুলের 3 স্টুডেন্ট হঠাৎ বাথরুম থেকে বেরিয়ে এলে হায়না তাদের উপরে অ্যাটাক করার জন্য রেডি হয়, কিন্তু পার্থি তখন দেওয়ালের উপর থেকে লাফিয়ে পড়ে হায়নার মনোযোগ নিজের দিকে নিয়ে যায়। এবার সেই হায়না তার উপরে আক্রমণ করতে এলে সেই সুযোগে ওই স্কুল ছাত্রীরা স্কুলে ঢুকে পড়ে। এরপর শুরু হয় মানুষ আর হায়নার সরাসরি লড়াই। পার্থির উপরে হায়নার আক্রমণের চেষ্টা করলেও সে দারুণ স্কিলের সাহায্যে তার আক্রমণ এড়িয়ে চলতে থাকে। এই অবস্থাতে সে যোশীকে ট্রাঙ্কুলায়ার গানের সাহায্যে হায়নাটিকে অজ্ঞান করে দিতে বলে। এদিকে পার্থির উপরে সেই হায়নাটা বেশ কয়েকবার আক্রমণ করতে এলেও সে প্রতিবারই তাকে লাথি মেরে ফেলে দেয়। অন্যদিকে যোশী তার ট্রাঙ্কুলাইজার গান নিয়ে এলেও সেই বন্দুক জ্যাম হয়ে যাওয়ার কারণে সেটা ফায়ার হয় না। তাই পার্থি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার গাড়িতে থাকা বর্ষার মাধ্যমে সেই হায়নাকে অজ্ঞান করার সিদ্ধান্ত নেয়। তার কথায় যোশী ট্রাঙ্কুলাইজারটি সিদ্ধার্থের কাছে দিলে সে সেটাকে জুতার ফিতা দিয়ে বর্ষার সাথে বেঁধে নিখুঁতভাবে তার বাবার দিকে ছুড়ে দেয়। মানে যেমন সাহসী বাবা তেমনই তার স্কিল ছেলে। পার্থি দ্রুত লাফ দিয়ে সেই বর্ষা ক্যাচ করে নেয় এবং সেটার সাহায্যে ফাইনালি হায়নাটাকে অবশ করতে সক্ষম হয়। আর মুহূর্তের মধ্যে সেই হিংস্র হায়না ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। এভাবে পার্থি জীবন বিপন্ন করে এই হিংস্র প্রাণীর মোকাবেলা করে সবার জীবন বাঁচিয়ে নেয়। পিঠের রক্তাক্ত জখম নিয়েও এই ঘটনার জন্য সে কোনো ক্রেডিট না নিলে ফরেস্ট অফিসাররা তার সব ক্রেডিট নিয়ে নেয়। আর পার্থিরও তাতে আপত্তি থাকে না, কারণ পাবলিক অ্যাটেনশন তার একেবারে পছন্দ নয়। মুভির এই পর্যায়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ ও ভারতের অন্যতম সেরা ও নিরাপদ অ্যাপ ক্রিকএক্সের সাথে। এখানে খেলোয়াড় জিতে নাও বাইক, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, JBL পার্টি বক্স, হেডফোন আর ক্যাশ সহ দারুণ সব পুরস্কার। তোমাদের জন্য থাকছে 400% দৈনিক IPL স্পোর্টস বোনাস, যেখানে জিতে নিতে পারো সর্বোচ্চ 7,500 টাকা পর্যন্ত। এছাড়াও তোমার জন্মদিনে পেয়ে যাবে 1,000 টাকা বোনাস একদম ফ্রি। আর বন্ধুদের সাথে রেফার করলেই থাকছে 300 টাকা বোনাস। এই অ্যাপে 500 টাকা ডিপোজিট পাবে ইনস্ট্যান্ট 300 টাকা বোনাস অফার। তোমার আয় করা টাকা নিরাপদে ও দ্রুত তুলতে পারো বিকাশ, নগদ উপায় ও ভারতের ফোন পে, গুগল পে, UPI এর মাধ্যমে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকএক্স অ্যাপে রেজিস্ট্রেশন করো আর শুরু করে দাও আয়ের নতুন যাত্রা। এটি একটি প্রমোশনাল ভিডিও। তাছাড়া এখানে আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে বিদায় নিজ দায়িত্বে ইনভেস্ট করার জন্য অনুরোধ রইল। যাই হোক, এই প্রার্থী হচ্ছে একদম সাদাসিধে ও নির্ভেজাল মানুষ। তার স্ত্রী সত্য, ছেলে সিদ্ধার্থ এবং মেয়ে চিন্টুকে নিয়ে তার সুখের সংসার। নিজের কফি শপ থেকে যা আয় করে তা দিয়ে খুব ভালোভাবে নিজেদের লাইফ এবং ছেলে মেয়েদের পড়াশোনা চলে যায়। স্ত্রী আর সন্তানদের পাশাপাশি বন্য প্রাণীদের প্রতিও তার বিশেষ একটা টান আছে। তাই সে নিজের সন্তানের মতোই রেস্কিউ করার পর সব প্রাণীর যত্ন নেয়। কিছুদিন আগে রেস্কিউ করা হায়নাটিকেও সে ধীরে ধীরে পোষ মানিয়ে তার নাম রেখে দেয় শুভ্রমণি। ধীরে ধীরে পরিবারের সবার সাথেও শুভ্রমণিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এদিকে মুভির শুরু সিনে আমরা যেই সন্ত্রাসীগুলোকে দেখেছিলাম এবার তারা রিভিল হয় যে এরা সবাই আসলে প্রফেশনাল ডাকাত। শুরু সিনে তারা যে লোকটাকে হত্যা করেছিল তিনি ছিলেন এই শহরের কালেক্টর। তাকে নির্মমভাবে খুন করার পর তার বাড়ির সমস্ত কিছু লুট করে নিয়ে যায়। তবে তাতেই তারা ক্ষান্ত হয়নি, বরং এবার তারা এক নির্জন রাস্তায় দাঁড়িয়ে ডাকাতি করা শুরু করে। প্রথমে তারা সেই রাস্তা দিয়ে আসা একটা বাইকের উপরে ঢিল মেরে বাইকটাকে মাটিতে ফেলে দেয়। তারপর তো তারা একটা আস্ত গাড়িকে পুরোপুরি উল্টিয়ে ফেলে। লোকটার কাছ থেকে তারা এটিএম কার্ড পেয়ে তাকে এটিএম এর পিন জিজ্ঞেস করতে থাকে, কিন্তু সে এটিএম এর পিন দিতে না চাইলে ডাকাতদের একজন তাকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা কারটিকে ঠেলে পাহাড়ের নিচে ফেলে দেয়। পরের দিন সকালে পার্থী এই খুনের খবর পায় তার বন্ধু জোশীর কাছ থেকে। জোশীর আমন্ত্রণে সে যখন পাখির চোরাচালানিদের কাছ থেকে উদ্ধার করা বিরল এক পাখিকে দেখতে যায় তখন সে ওই পাখির ট্রিটমেন্ট করার জন্য ভেটেরিনারি ডাক্তারকে ডেকে আনতে বলে। কিন্তু জোশী জানায় যে গত রাতে তাদের ভেটেরিনারি ডাক্তার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তবে পরক্ষণেই তার কাছে ফোন আসলে সে জানতে পারে যে ডক্টরের মৃত্যুটা ছিল একটা খুন, অর্থাৎ তাকে গুলি করে খুন করা হয়েছে। এর মানে গত রাতে রাস্তায় যে ব্যক্তি ডাকাতদের হাতে খুন হয়েছিল সেই হচ্ছে এই ডক্টর। এখন এই সবকিছু শুনে পার্থী কেমন যেন চিন্তায় পড়ে যায়। এই শহরে এমন খুন খারাপের কথা আগে তো কখনো শোনা যায়নি। কিন্তু পার্থী অদৌ কি ভেবেছিল সেদিন রাতে সে নিজেও এই পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে। রাতের বেলা সে প্রত্যেক দিনকার মতো নিজের কফি শপ বন্ধ করে তার মেয়ের সাথে মিউজিকের তালে তালে নেচে যাচ্ছিল। হঠাৎ সেই ডাকাত দলে সবচেয়ে সাইকো টাইপের ছেলেটা তার কফি শপে এসে ঢুকে পড়ে। পার্থী তাকে সব বন্ধ থাকার কথা জানালেও সে তার জন্য চকলেট কফি আনার অর্ডার দেয়। পার্থী কিন্তু বুঝে গিয়েছিল যে এই ছেলেটা একটা ডাকাত, কারণ তার পকেটের রিভলভারটা ইতিমধ্যে তার চোখে পড়েছিল। তাই সে নিজের সব টাকা এনে তার হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু তবুও ছেলেটা তাকে কফি আনার কথা বলতেই থাকে। এরপর হঠাৎ সে তার দোকানের নারী কর্মচারী শ্রুতিকে জিম্মায় নিয়ে নেয়। শ্রুতি নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকলে পার্থী তার মেয়ে চিন্টুকে এক কোণে চুপচাপ বসে থাকতে বলে। এরপর সে ওই ছেলের জন্য কফি বানাতে শুরু করে, কারণ এই মুহূর্তে কিছু করতে চাইলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে এই সাইকো ছেলেটা ইতিমধ্যে শ্রুতির গায়ে হাত দেওয়া শুরু করে। পরক্ষণেই ডাকাত দলের বাকিরা এসেও দেখতে পায় যে পার্থী ইতিমধ্যে টাকাগুলো টেবিলে রেখে দিয়েছে। এখন তাদের উদ্দেশ্য তো ডাকাতি করা, তাই কাজ হয়ে গেছে বিধায় ডাকাতের সর্দার সেই মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে আসতে বলে। কিন্তু ওই ছেলের মনে ছিল অন্য মতলব। দোকানের ভিতরে সিসিটিভি থাকায় সে পার্থী সহ সবাইকে খুন করার সিদ্ধান্ত নিচ্ছিল। এবার পার্থী এই কথা শুনতে পাওয়ার পরে কফি আনার ভান করে হঠাৎ গ্লাস দিয়ে ছেলেটার মাথায় বাড়ি মারে। তারপরে বাকিরা এসে তার উপরে হামলে পড়লে সে তাদেরকে চরম ধোলাই দেয়। এখানে তার ফাইটিং স্কিল দেখে তোমাদের মনেও চরম আনন্দ পাওয়ার কথা, কারণ ডাকাতদের আচরণ ছিল গায়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো। যাই হোক, পার্থী কিন্তু সেই ডাকাতদের সবাইকে প্রচন্ড কেলায়, কিন্তু সেটা করতে গিয়ে তার কফি শপও পুরোপুরি লন্ডভন্ড হতে থাকে। এর উপরে ওই সাইকো ছেলেটা তার পিছে আঘাত করলে সে কিছুটা আহত হয়, কিন্তু পরক্ষণেই সে আবারও সবাইকে রাম ধোলাই দিতে থাকে। কিন্তু হঠাৎই ওই ডাকাতের সর্দার শ্রুতিকে ছুরির মুখে জিম্মি করে নেয়। এবার ডাকাতের লিডার সেই সাইকোকে অর্ডার দেয় যে যাতে সে পার্থীকে খতম করে ফেলে, কিন্তু ওই ছেলেটা তাকে কিছু না করেই হঠাৎ চিন্টুর দিকে এগিয়ে যায়। নিজের মেয়ের উপরে হামলা হতে যাওয়া দেখে পার্থী কেমন যেন পাগল হয়ে যায়। তাই দ্রুত গতিতে সে এক কারাতে স্টাইলে ডিগবাজি দিয়ে পড়ে থাকা রিভলভারটা কুড়িয়ে নেয়। তারপর সে একে একে প্রত্যেকটা ডাকাতকে একেবারে হেডশট দিয়ে খতম করে ফেলে। ভাইরে ভাই, পার্থী যেভাবে সব গ্যাংস্টারকে একের পর এক নিখুঁত হেডশট দিয়ে হত্যা করেছে সেটা দেখে যেন মনে হয় সে একজন শার্প শুটার, কিন্তু সে তো কেবল এক কফি শপ ওনার। তাহলে এই স্কিল সে পেল কি করে? সবাইকে খতম করার পর সে নিজেও এবার কান্নায় ভেঙে পড়ে, কারণ সে কোনোদিনে ভাবতে পারেনি যে কাউকে সে এভাবে হত্যা করবে। যাই হোক, পরের দিন পুলিশ সেখানে এসে সমস্ত ডেড বডি উদ্ধার করে ফেলে। এছাড়াও নিয়ম অনুসারে তাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়, কারণ আদালতে নির্দোষ প্রমাণ না হওয়া অবধি তার বিরুদ্ধে কেস চলতেই থাকবে। ওদিকে মরা গ্যাংস্টারদের একজনের স্ত্রী শপথ নেয় যে সে তার স্বামীর সাথে এই কাজ যে করেছে তাকে চিতায় না চড়িয়ে সে নিজের স্বামীর চিতায়ও আগুন দেবে না। এদিকে আদালতে বেশ কয়েকদিন ধরে প্রার্থীর মামলার শুনানি চললে বিপক্ষের উকিল যখন সন্দেহ প্রকাশ করেছে কিভাবে প্রার্থী এত নিখুঁতভাবে সবার মাথা টার্গেট করলো, যার কারণে তাকে এবার শুটিং টেস্ট দিতে হয়।
আর সেখানেও সে পারফেক্টলি প্রত্যেকটা টার্গেট হিট করে বসে। এরপরেই আদালত থেকে জানতে পারে যে প্রার্থী যাদেরকে মেরেছে তাদের সবার বিরুদ্ধে অন্তত 50টার উপরে মামলা আছে, অর্থাৎ এরা সবাই ছিল মারাত্মক লেভেলের গ্যাংস্টার যাদেরকে মেরে প্রার্থী এই সমাজেরই উপকার করেছে। এছাড়াও সে কেবল নিজের এবং তার মেয়ের ডিফেন্স করারই চেষ্টা করেছে। এছাড়া তার উকিল এটাও বলে যে ব্যক্তি কিছুদিন আগে নিজের জীবন পরোয়া না করে হায়না রেস্কিউরের মতন কাজ করে এত মানুষের জীবন বাঁচিয়েছে, সে বিনা কারণে কেন মানুষকে হত্যা করবে। এই সব বিবেচনা করার পর আদালতও প্রার্থীকে বেকসুর খালাস দিয়ে দেয়, এমনকি সরকার থেকে তাকে সম্মাননা দেওয়ারও কথা বলা হয়। তবে এই দুঃসময় কেটে গেলেও প্রার্থী আর নিজের আগের জীবনে সহজে ব্যাক করতে পারে না। সাধাসিধে মানুষ থেকে সে এখন পুরো দেশের এক ফেমাস ব্যক্তি। দেশের সমস্ত খবরের কাগজে তার নাম ছাপা হয়। সে নিজেও এই দুর্ঘটনার ট্রমা থেকে সহজে বের হয়ে আসতে পারছে না। এই ঘটনা ঘটার পর থেকে প্রায় 10 দিন অবধি সে ঘরের মধ্যে বসেই কোয়ারেন্টাইন সময় কাটায়। এই কয়েকদিনে সে নিজের কফি শপ পর্যন্ত খুলতে পারেনি। তবে শেষমেশ তার স্ত্রী সত্যর কথায় সে তাদেরকে নিয়ে বাজার করতে যায়। প্রার্থী এখন এতটাই ফেমাস যে আশেপাশের সব মানুষ তাকে সালাম দিচ্ছিল। তবে হঠাৎ বাজার করতে করতে তার কাছে একজন পুলিশ অফিসারের ফোন আসে। এই অফিসার তাকে জানায় যে গোপন ইনফরমেশন অনুসারে একদল গ্যাংস্টার তার উপরে প্রতিশোধ নিতে তাকে মারতে আসছে। এরপর অফিসারের কথা শেষ হতে না হতেই হঠাৎ পিছন থেকে কেউ একজন তার গলায় ফাঁসি লাগিয়ে দেয়। ঠিক সেই সময় সত্য, সিদ্ধার্থ আর চিন্টু তখন বাজারের অন্য এক কোনায় ছিল। প্রায় দম বন্ধ অবস্থাতেও প্রার্থী তাকে পিছন থেকে চেপে ধরে লোকটা ছুরি দিয়ে তাকে আঘাত করতে সক্ষম হয়। এরপর সে নিজেকে ছুড়িয়ে ফেলে তাদের সাথে শুরু করে এক বিশাল ফাইট। এবার প্রায় 15-20 জন লোক মিলে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে তার উপরে হামলা চালালেও সে সবাইকে মেরে কিমা বানাতে থাকে। ভাইরে ভাই, এই লেভেলের অ্যাকশন সিনগুলো যে কোনো বলিউড অ্যাকশন সিনকে অনায়াসে হারিয়ে দিতে পারে। যাই হোক, প্রার্থীর উপরে অনেক আঘাত করার চেষ্টা করলেও তার গায়ে কেউ একটা আঁচড়ও দিতে পারেনি। উল্টো একজন এসে তাকে মারতে সক্ষম হলে সে এবার আরো ক্ষেপে গিয়ে তার ছুরি দিয়ে সবাইকে শেষ করতে থাকে। শেষে গ্যাংস্টারদের লিডারও তাকে মারতে আসলেও সেও তার হাতে রামধোলাই খায়। এবার ততক্ষণে সত্য অন্য কোণা থেকে ছুটে এসে দেখতে পায় যে প্রার্থী সব গ্যাংস্টারদেরকে মেরে হালুয়া বানিয়ে দিচ্ছে। সে প্রার্থীর এমন ভয়ানক চেহারা দেখে পুরোই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার মধ্যে এক মনস্টার জেগে উঠেছে, যেটা আজ পর্যন্ত সে কোনোদিনই দেখেনি। যাই হোক, ফাইনালি সে তাদের সবাইকে আলু ভর্তা করে এরপর সোজা চলে যায় পুলিশ স্টেশনে। এবার প্রার্থী নিজের জন্য পুলিশ প্রোটেকশনের দাবি জানায়, কিন্তু স্টেশনের এই অফিসার তাকে প্রোটেকশন তো দিতেই চায় না, উল্টো সে তাকে ছোট লোক এবং কফি বিক্রেতা বলে অপমান করতে থাকে। এর মধ্যে আবার প্রার্থীর বন্ধু যোশীও এসে তাকে নিয়ে যেতে চাইলে অফিসার তাকেও গালাগালিজ করতে থাকে। এবার প্রার্থী নিজের মেজাজ আর ধরে রাখতে পারে না, তাই সজোরে এই পুলিশ অফিসারের গলা সে চেপে ধরে। যোশী সহ স্টেশনের প্রায় সব লোক মিলেও ওই অফিসারের গলা থেকে তার হাত ছড়াতে প্রচুর বেগ পেতে হয়। লোকটাকে প্রায় আধা মরা বানিয়ে প্রার্থী এবার তাকে ছেড়ে দেয়। এরপর যোশী তাকে বলে যে যেহেতু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, তাই পুলিশ স্বভাবতই তার প্রোটেকশন দিতে চাইবে না। তার মানে প্রোটেকশন পেতে হলে তার গায়ে আঘাতের চিহ্ন রাখতে হবে, যার কারণে প্রার্থী এবার যোশীর হাতে একটা হাতুড়ি তুলে দিয়ে তাকে আঘাত করতে বলে। আর কোনো উপায় না পেয়ে তার বন্ধু যোশী তার পিঠে এক আঘাতের চিহ্ন বসিয়ে দিলে সে সোজাসুজি জাজের কাছে চলে যায়। এরপর এই চিহ্ন দেখিয়ে তার কাছ থেকে তারা প্রোটেকশন আদায় করে নিয়ে নেয়। আর লোকাল এসপিও আঘাতের চিহ্ন দেখার পর তাকে পুলিশ প্রোটেকশন দিতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেই পুলিশ প্রোটেকশনের জন্য যাকে পাঠানো হয় তাকে দেখে তো প্রার্থীর মতন আমার চোখও কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। এই লোকটার কেউই নয়, বরং কাইথি মুভির সেই পুলিশ কনস্টেবল নেপোলিয়ান, যে ওই মুভিতে প্রায় 40-50 জন পুলিশের জীবন একাই বাঁচিয়েছিল। যার কারণে সেইবার তাকে প্রমোশন দিয়ে একজন হাই র্যাঙ্ক অফিসারও বানিয়ে দেওয়া হয়। প্রার্থীর প্রোটেকশনের জন্য তাকে পাঠানোর পর সে তাকে দেখে ভাবতে থাকে যে এই মোটা সোটা সহজ সরল টাইপের লোক তাকে কি বা প্রোটেকশন দেবে। তবুও প্রার্থী তাকে নিজের প্রোটেকশনের জন্য রেখে দেয়। এর পরের দিন অনেকদিন বন্ধ হয়ে থাকা তার কফি শপটা সে খুলে আবারও নতুন করে সেট আপ করা শুরু করে। কিন্তু হঠাৎ তাদের কাজের ফাঁকে এক লোক তার ছবি তুলে পালিয়ে যায়। এবার সেই লোকটা আবার ওই ছবিটাকে পাঠায় আরেকজনের ফোনে, যার কাছে এই ছবিটা চলে যায় সে ছিল একজন গ্যাংস্টার। সে প্রার্থীর এই ছবিটা তার বস অ্যান্থনির কাছে নিয়ে তাকে দেখাতে যায়। এই অ্যান্থনি ছিল আরো বড় গ্যাংস্টার, যে প্রতিনিয়ত মানুষ কেটে কুচি করত। তবে প্রার্থীর ছবি দেখে তার চোখ কপালে উঠলে সাথে সাথে সে একটা পুরাতন ছবির ফ্রেম নিয়ে এসে
সেই ফ্রেমের কাজ ভাঙতে শুরু করে। এবার দেখা যায় যে সেই ফ্রেমের ভিতরে রয়েছে পার্থির ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে পার্থির ছবি এদের কাছে কেন? তাহলে পার্থি নিজেও কি একজন কোনো গ্যাংস্টার? অ্যান্থনি তার ছবি দেখা মাত্রই নিজের অনেকগুলো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আসলে এখানে যা ছবি দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে লিও দাস, যে কিনা ছিল এই অ্যান্থনিরই ছেলে। এমন কাহিনী হওয়ার পর সে তার ভাইকে বলে যে যদি পার্থি আসলেই লিও হয় তাহলে তার জন্য 400 লোকও যথেষ্ট হবে না, কিন্তু সে যদি সাধারণ পার্থিবান হয় তাহলে 4 জন লোকই তার জন্য এনাফ। এখন কে এই লিও আর এই কাহিনীর মোড় এখানে কিভাবে ঘুরে গেল, এই সব প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরেই জানতে পারবো। এবার অ্যান্থনি তার সমস্ত সাঙ্গপাঙ্গ নিয়ে সোজা পার্থিবানের শহরে এসে চুপচাপ তার ক্যাফেটেরিয়ায় গিয়ে বসে থাকে। তাকে অনেকক্ষণ ধরে সেখানে বসে থাকতে দেখে শ্রুতি এসে ব্যাপারটা পার্থিবানকে জানায়। পার্থিবান যখন অ্যান্থনির কাছে যায় তখন অ্যান্থনি তার দিকে তাকিয়ে পুরোই অবাক হয়ে পড়ে। তার তীক্ষ্ণ চোখে সে ধরে নেয় যে এটাই হচ্ছে তার ছেলে লিও। কিন্তু এখানে পার্থিবানের চোখে তেমন কোনো এক্সাইটমেন্টই দেখা যায় না। সে যেন পুরো একজন আননোন লোকের মতনই তার সাথে কথা বলে যাচ্ছিল। তবে পার্থিবানকে টেস্ট করার জন্য অ্যান্থনি এবার তাকে একটা কফি বানিয়ে নিয়ে আসতে বলে। পার্থিবান কফি বানানোর সময় সুগার কতটুকু দেবে জিজ্ঞেস করলে অ্যান্থনি হঠাৎ বলে ওঠে, আরে এই জিনিসটা তুই জানিসই কতটুকু চিনি লাগে। এরপর পার্থি আবারও সুগার কিউবের সাইজ জিজ্ঞেস করলে অ্যান্থনি ঠিকই একই কথা বলে। মানে এখানে এমন একটা ভাব যেন পার্থি তাকে আগে থেকে জেনে বিধায় তার ব্যাপারে সে সবকিছুই জানে না, কিন্তু সে তো এসব কোনো কিছুই আসলে বুঝতে পারছিল না। এবার অ্যান্থনি তার পকেট থেকে সিগারেট বের করে জিজ্ঞেস করে যে পার্থিবান এই ব্র্যান্ডের নাম জানে কিনা। সে না সূচক জবাব দিলে অ্যান্থনি বলে ওঠে, এই D- ব্র্যান্ডের সিগারেট তো তোর নিজেরই, তুই এই কোম্পানির মালিক লিও। কিন্তু পার্থিবান কিছু বুঝতে না পেরে বলে যে ভাই আমি কোনো লিও ফিও না, এছাড়াও তুমি আমাকে কি বোঝাতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। এবার অ্যান্থনি আবারও বলে যে আমি তোকে খুব ভালো করেই চিনি, তুই হচ্ছিস আমার ছেলে লিও। সে পার্থিবানকে মাউন্ট ভিউ লজ নামের একটা জায়গায় নিয়ে নিজেকে লিও হিসাবে স্বীকার করতে বলে। কিন্তু তবুও পার্থিবান না সুযোগ জবাব দিলে অ্যান্থনি যখন হঠাৎ একটা মদের ক্যান বের করে তখন পার্থি তাকে জানায় যে এই ক্যাফেটেরিয়াতে অ্যালকোহল অ্যালাউ না। এই কথা শোনা মাত্রই অ্যান্থনি হা হা করে হাসতে থাকে, কেননা এই মদ ছাড়া লিও কখনো নিঃশ্বাসই নিত না। এরপর তার চোখে ভেসে উঠতে থাকে অনেক বছর আগের সেই লিওর কথা, যে সব সময় ডুবে থাকতো মদ আর খুনের নেশায়, কিন্তু সে কিনা তাকে বলছে যে নো অ্যালকোহল প্লিজ। মানে অ্যান্থনি পুরোপুরি নিশ্চিত যে পার্থিবানই হলো তার হারিয়ে যাওয়া ছেলে লিও। এদিকে অ্যান্থনি চলে যাওয়ার পর পার্থিবান ব্যাপারটা যোশীকেও জানায়। যোশী কিছুটা ইনভেস্টিগেশন করে জানায় যে অ্যান্থনি দাসের লিও দাস নামের একটা ছেলে ছিল যার চেহারা পুরোপুরি পার্থিবানের সাথে মিলে যায়। D- নামে সিগারেট ব্র্যান্ডের মালিক ছিল অ্যান্থনি ও তার ছেলে লিও, কিন্তু তাদের এই সিগারেট ফ্যাক্টরিটা হঠাৎ করে কেন যেন বন্ধ হয়ে যায়। যোশী পার্থিবানকে ছোটবেলার কথা জিজ্ঞেস করলে সে জানায় যে সে ছোট থেকে একটা ইতিমখানায় বড় হয়েছিল, সেখান থেকে তার সাথে সত্যর পরিচয় এবং বিয়ে, আর সত্য চাকরির সুবাদেই তারা এই শহরে এসেছিল। পার্থিবান কোনোভাবে বুঝতে পারছে না যে তার সাথে এসব কি ঘটতে চলেছে। পরের দিন পার্থিবান তার ক্যাফেটেরিয়া খুললে সে আবারও এক লোককে সেখানে বসে থাকতে দেখে, কিন্তু সেই লোকটার কাছে যাওয়ার পরেই ওই লোকটা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে তার স্ত্রী সত্য যখন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে বের হচ্ছিল ঠিক তখনই কিছু লোক এসে তার উপরে অ্যাটাক করে বসে। এরা ছিল সেই ডাকাত দলের গ্যাং যাদের 5 জনকে পার্থি গুলি করে মেরেছিল, কিন্তু তাদের এক লোক সত্যর গায়ে ছুরি বসানোর আগেই কোথা থেকে যেন অ্যান্থনি এসে তার হাত ধরে ফেলে। এরপর সে লোকগুলোকে মেরে পুরোই কেটে কুচু কুচু করে ফেলে আর সত্যর সামনেই সে একজনের গলা কেটে ফেলে। এরপর সে তার কাছে গিয়ে জানায় যে তোমার স্বামীর পার্থিবানই হলো আমার ছেলে লিও। যেদিন তুমি জানতে পারবে যে পার্থিবান একজন খুনি ছিল সেদিন যেন সে তার সাথে দেখা করতে আসে। এই কথা বলে অ্যান্থনি সেখান থেকে চলে যাওয়ার পর সত্য ঘরে ফিরে আসে। অ্যান্থনি চলে গেলেও তার গাড়ি তখনও তাদের বাড়ির বাইরে দাঁড় করানো ছিল। তার লোকেরা সত্য এবং পার্থিবানের পুরো ফ্যামিলিকেই ফলো করছিল। সত্য পার্থিবানকে ফোন করে এই কথা জানালে সে সিদ্ধার্থকে তার স্কুল থেকে বর্ষা নিয়ে ঘরে ফিরে আসতে বলে, কারণ তার মনে হচ্ছিল যে আবারও তার পরিবারের উপরে অ্যাটাক হতে চলেছে। সিদ্ধার্থ তার স্কুলের কম্পিটিশনে সবসময় বর্ষা থ্রোতে চ্যাম্পিয়ন ছিল। পার্থি তাকে বলে দেয় যে
যদি কাউকে সন্দেহ হয় তাহলে কোনো কিছু না ভেবেই সে যেন বর্ষা নিক্ষেপ করে। সিদ্ধার্থ আগে ভাগেই ঘরে পৌঁছে গেলে পার্থির নিচেও ঘরের দিকে রওনা দেয়। যখন সে ঘরের ভিতর ঢুকতে যায় ঠিক তখনই সিদ্ধার্থ ভরকে গিয়ে অন্য কেউ ভেবে তার দিকে বর্ষা ছুড়ে মারে। সেই বর্ষা পার্থিবানের একেবারে কাঁধের উপর দিয়ে গিয়ে তার শার্টটাকে দেওয়ালের সাথে গেঁথে দেয়। মানে মাত্র 1 ইঞ্চির জন্য পার্থির উপরে চলে যাওয়া থেকে সে বেঁচে ফেরে। এই অবস্থা দেখে সত্য হতাশ হয়ে তার উপরে চেঁচামেচি করে দেয়, কারণ এভাবে আতঙ্কে তারা আর কতদিনই বা বাঁচবে। এদিকে নেপোলিয়ন ফিরে এলে পার্থি তাকে প্রচুর কথা শোনায়, কারণ সে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছে না। এর পরের দিন থেকে সত্য আর যোশী দুজনেই পার্থি এবং অ্যান্থনির ব্যাপারে রিসার্চ শুরু করে। সত্যর আসলে মনে হচ্ছিল যে পার্থি হয়তো লিও হবে, কেননা তার ভিতরে যে অ্যাগ্রেশন দেখা গেছে এবং সে যেভাবে এতগুলো মানুষকে খুন করেছে তাতে সন্দেহ হয় যে হয়তো পার্থি কোনোভাবে লিও হতে পারে। তাই সত্য এবার পার্থির সব সার্টিফিকেট আসল কিনা তা যাচাই করতে পাঠায়। এদিকে সে পার্থিবানকে ফোন করে জানায় যে অফিসের কাজের ব্যাপারে তাকে হেড অফিসে যেতে হচ্ছে, কিন্তু আদতে সে পার্থিবানের অতীত ব্যাপারে রিসার্চ করতে গিয়েছিল। অন্যদিকে যোশীও লিওর পুরাতন এক সঙ্গী ডি সুজার সাথে জেলে গিয়ে দেখা করে। অনেক বছর আগে যখন লিও মারা গিয়েছিল তখন তার সঙ্গীদের মধ্যে সে একমাত্র বেঁচে আছে, আর 3 দিন পর তার ফাঁসিও হতে চলেছে। যোশী তার কাছ থেকে লিওর অতীতের ব্যাপারে জানতে চাইলে সে বলতে শুরু করে 1999 সালের ভারতের আন্ধ্রপ্রদেশে দাস অ্যান্ড কোং নামের বিরাট এক সিগারেট কোম্পানি ছিল, যার মালিক ছিল অ্যান্থনি দাস। এই অ্যান্থনি তার ভাই হার্লট দাসকে নিয়ে তামাকের ব্যবসার আড়ালে ড্রাগের বিজনেস সহ প্রচুর ইল্লিগাল ব্যবসা করত। হার্লট কানাডা থেকে পড়াশোনা করে আসায় সেখানকার ড্রাগ কার্টেলদের সাথে তার পরিচয় ছিল। সে ওই কার্টেলদের কাছ থেকে ধুতরা ফুল থেকে তৈরি করা ড্রাগস বিক্রি করে লালে লাল হতে থাকে। অ্যান্থনি ও হার্লটের স্বপ্ন ছিল যে তাদের ব্যবসা আরো অনেক বড় হয়ে একদিন তারা পৃথিবীর সবচেয়ে বড় ড্রাগ কার্টেলে পরিণত হবে। এর জন্য অ্যান্থনি নতুন কোনো কাজ শুরু করার আগে জানোয়ার বলি দিত। আসলে অ্যান্থনির ভিতরে এক ধরনের কুসংস্কার কাজ করত এবং সে এই ধরনের কুসংস্কারে অনেক প্রভাবিতও ছিল। তাই প্রথম তো সে কেবল পশু বলি দিত, তবে ধীরে ধীরে তার একমাত্র নেশা হয়ে ওঠে নরবলি দেওয়া। ওদিকে অ্যান্থনির ছেলে লিওর দায়িত্ব ছিল তার ব্যবসার ডার্ক সাইড সামলানো। বিজনেসে কোনো সমস্যা দেখা দিলে সে নিজেই তার সমাধান করতে যেত। এমনকি একদিন প্রায় 2000 কেজি ড্রাগস পুলিশের চেকপোস্টে ধরা পড়লে সেখানে সে নিজে গিয়ে হাজির হয়। এরপর সে সেখানকার সমস্ত পুলিশকে রামধোলাই দিয়ে সব ড্রাগস ছিনিয়ে নেয়। এমনকি সে তাদের কয়েকজনকে সেখানে খুনও করে আসে। নিজের ফ্যাক্টরিতে ফেরার পর লিও দেখতে পায় যে তাদের দুজন লোক একে অন্যের সাথে ঝামেলা করছে। এদের জন্যই আসলে এই 2000 কেজি ড্রাগস পুলিশের হাতে ধরা পড়েছিল। লিও তৎক্ষণাৎ তাদের মধ্যে একজনকে শেষ করে দেয়। তবে সে যাকে শেষ করেছে সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল লিওর একদম কাছের বন্ধু। তবে ব্যবসার খাতিরে বন্ধুত্ব কিছু যায় আসে না। তার মানে বুঝতেই পারছো লিও আসলে কি লেভেলের খতরনাক ছিল। এরপর সে ওই লোকটার আরো কয়েকজন সঙ্গীকে পাখির মতো গুলি করে মারে। মানুষ মারতে কখনো তার হাত একটুও কাঁপতো না। তবে ওই সময় হঠাৎ আর এক লোক এসে লিওর গলায় ছুরি চেপে ধরলে পিছন থেকে এবার চলে আসে তার বোন এলিসা। এই এলিসা ছিল লিওর ঠিক ডুপ্লিকেট, তবে ফিমেল ভার্সন। এলিসা সবসময় লিওর পার্টনার ইন ক্রাইম, অর্থাৎ তারা দুজনে মিলে দাস কোম্পানির সমস্ত খুন কারাবেগুলো করে থাকতো। এদিকে তাদের বাবা অ্যান্থনির কুসংস্কার দিন দিন যেন বেড়েই চলেছিল। সে এমন এক ব্যক্তির খোঁজ করছিল যার কুষ্ঠি অত্যন্ত ভালো এবং তাকে বলি দিলে তার বিজনেস কয়েক হাজার গুণ বেড়ে যাবে বলে তার বিশ্বাস। জ্যোতিষীর কাছে সব কুষ্ঠি দেওয়ার পর সে তাকে এমন কিছু বলে যেটা প্রায় একেবারে অসম্ভব ব্যাপার ছিল। জ্যোতিষী তাকে বলে লিও এবং এলিসার মধ্যে যে কোনো একজনকে বলি দিতে হবে। মানে লিটারেলি নিজের ছেলে আর মেয়ের মধ্যে যে কোনো একজনকে তার বলি দিতে হবে কুসংস্কার বাঁচাতে। এখন সে বুঝতে পারছে না যে ছেলেকে না মেয়েকে সে বলি দেবে। তবে এখানে হার্লট তাকে বলে যে লিওকেই বলি দিলে বোধহয় ভালো হবে। মানে অন্ধবিশ্বাস এতদূর পৌঁছে গেছে যে অ্যান্থনি এই কথা দুবার না ভেবে নিজেদের সন্তানের মধ্যে একজনকে বলি দিতে পুরোপুরি রেডি ছিল। হার্লট লিওকে বলি দিতে বললেও অ্যান্থনি লিওকে বুঝিয়ে শুনিয়ে এলিসাকে বলি দেওয়ার কথা জানায়। এই কথা শুনে লিওর মাথা তো পুরোই আলোছালা হয়ে যায়। সে বলে ওঠে, তোমার বিজনেস ঠিক রাখার জন্য আমরা দুজন নিজেদের হাতে কত লোককে মেরেছি। যদি আমাদের কারোর উপরে কোনো আঁচ লাগে তাহলে এই ফ্যাক্টরি আমি চালিয়ে দেব। তবুও সাইকো অ্যান্থনি উন্মাদের মতন তার নিজের মেয়ে এলিসাকে লিওর সামনেই বলি দিতে যায়। এই দৃশ্য দেখে লিও আর নিজেকে ধরে রাখতে পারে না। তাকে যে চেয়ারে বেঁধে রাখা হয়েছিল সেটাকে ভেঙে সে বেরিয়ে আসে। এছাড়াও তারা দুজনে মশাল দিয়ে এই ফ্যাক্টরি
জ্বালিয়ে দিতে থাকে। এই অবস্থা দেখে হেডলট প্রথমে লিওর 2 সঙ্গীকে মেরে এলিসাকে জিম্মি করে নেয়। এরপর সে লিওর সামনে তার বোনের গলা কেটে ফেলে। নিজের চোখের সামনে লিও তার বোনকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে। লিও ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলেও এলিসা তার কোলেই মারা যায়। আর এরপর লিও পাগলের মতন হেডলটের দিকে ছুটে গেলেও পিছন থেকে অ্যান্থনি তাকে গুলি করে ফেলে। আর ডিসুজার ভাষ্য মতে লিও ওইখানটাতেই মারা যায়। এভাবে অ্যান্থনি শুধুমাত্র নিজের বিজনেসের জন্য আপন 2 ছেলে মেয়েকে শেষ করে ফেলে। ডিসুজার মুখ থেকে লিওর এই স্টোরি শুনে জোশি বুঝতে পারে যে লিও তো মারা গেছে, তাহলে পার্থিবান নিশ্চয়ই লিও নয়। অন্যদিকে সত্য ততক্ষণে পার্থিবানের ছোটবেলার এক সঙ্গীর কাছ থেকে তার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিতে থাকে। এদিকে পার্থিবান হঠাৎ খবর পায় যে তার ক্যাফেটেরিয়ায় একজনের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এই সেই লোক যে তাকে দেখে আমি আমার বন্ধুকে পেয়ে গেছি বলে চিৎকার করে তার ছবি তুলে নিয়েছিল। এই লোকটাকে মেরে কে এখানে ঝুলিয়ে রেখেছে তা তো তোমরা বুঝতেই পারছো। এই কাজটা ছিল অ্যান্থনির। পুলিশ পার্থিবানকে জিজ্ঞাসাবাদ করতে চাইলেও সে ঘরে সত্য আর চিন্টুকে একা রেখে আসার কারণে দ্রুত তার ঘরে চলে যায়। তবে ঘরে পৌঁছাতে সে ওই সার্টিফিকেটের ফাইলটা হাতে নেয় যেটা গতদিন নেপোলিয়ন তার হাতে দিয়েছিল। পার্থিবান দেখতে পায় যে সত্য তার সমস্ত সার্টিফিকেট সহ হ্যান্ডরাইটিং পর্যন্ত টেস্ট করিয়েছে। এই সব কিছু দেখে তার মন একেবারেই ভেঙে যায়। সত্য ফিরে আসার পর পার্থিবান তার হাতে ফাইলটা তুলে দিয়ে কাঁদতে থাকে। ওই ফাইলে কিন্তু সব সার্টিফিকেটই রিয়েল প্রমাণিত হয়েছিল, কিন্তু সত্য যে তার উপরে এভাবে সন্দেহ করবে সে সেটা ভাবতেও পারেনি। এখানে সত্য তাকে জানায় যে সে শুধুমাত্র আশেপাশের লোকের কটু কথা থেকে বাঁচার জন্য প্রুফ আদায়ের চেষ্টা করেছিল, কারণ সবাই এখন পার্থিবানকেই সন্দেহ করছে। সে এখনো পার্থিবানকে আগের মতোই ভালোবাসে। এরপর হঠাৎ আবারও পার্থিবানের কাছে অ্যান্থনির কল আসে। পার্থিবান তার কল ধরলে সে বলে যেহেতু পার্থিবান তার সাথে দেখা করতে আসেনি তাই সে নিজে এখানে চলে এসেছে। বাইরে থেকে নেপোলিয়নের চেঁচামেচি শুনে বোঝা যায় যে সে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। হঠাৎ অ্যান্থনি পার্থিকে বলে খুঁজে দেখ তোর ছেলে এখন কোথায় আছে। পার্থি যখন তাকে ঘরের ভিতরে দেখতে না পায় তখন সে বুঝে যায় যে সিদ্ধার্থ এখন অ্যান্থনির হাতে। তারপরে অ্যান্থনি বলে আজ থেকে ঠিক 20 বছর আগের এই দিনে তোর বোন এলিসাকে আমি খতম করেছিলাম। তাহলে চিন্তা করে দেখ আজকের দিনে কেন আমি তোর ছেলেকে তুলে নিয়েছি। তার মানে অ্যান্থনির মনে যে কি ভয়ানক উদ্দেশ্য রয়েছে তা তো তোমরা বুঝতেই পারছো। এই কথা বলার পর সে তার সমস্ত দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। পার্থিবান তাদের সবাইকে একটা সেফ প্যাসেজে রেখে নিজে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তার সাথে যোগ দেয় নেপোলিয়ন, কারণ সে কথা দিয়েছিল যে পার্থির পরিবারকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবে। পার্থিবান এবার নেপোলিয়নের বন্দুক নিজের হাতে নিয়ে বাইক চালানো অবস্থাতেই গাড়িগুলোর দিকে গুলি করতে থাকে। এভাবে গুলি করতে করতে সে বেশ কয়েকটা গাড়িকে উড়িয়ে দেয়। এছাড়া বন্দুক দিয়ে বাড়ি মেরে সে আরো একটা গাড়িকে শেষ করে ফেলে। হঠাৎ রানিং অবস্থাতে তার বাইকে কন্ট্রোল হারাতে থাকলে সে নেপোলিয়নকে বাইক সামলাতে বলে লাফ দিয়ে চলন্ত এক গাড়ির ভিতরে ঢুকে পড়ে। ভাইরে ভাই এই চেজিং সিনটা যে কি লেভেলের ইন্টেন্স ছিল সেটা যারা মুভি দেখেছো শুধু তারাই বলতে পারবে। ওদিকে নেপোলিয়ন বাইক সামলাতে গিয়ে গুরুতর আহত হয় আর পার্থিবান তার গাড়ি দিয়ে আরো কয়েকটা গাড়িকে শেষ করে ফেলে। কিন্তু শেষমেশ অ্যান্থনির 2টো গাড়ি তার সামনে এসে দাঁড়ালে সে ধাক্কা খেয়ে গাড়ির কাঁচ ভেঙে বেরিয়ে আসে। এবার অ্যান্থনি তার পিছনের লোকজনদেরকে লেলিয়ে দেয়, কিন্তু তাদেরকে মারতে পার্থিবানের 5 মিনিটও সময় লাগে না। এবার অ্যান্থনি নিজে এসে তাকে লিও হওয়ার কথা স্বীকার করতে বলে। তবে এখানেও পার্থিবান জানায় যে আরে ভাই আমি লিও না, আমি পার্থিবান। আর এই কথা বলার পরে তাদের মধ্যে শুরু হয় এক বিশাল ফাইটিং। এই ফাইটটা বেশ লম্বা সময় ধরে চলে কারণ দুজন দুজনকে সমানে সমানে টেক্কা দিচ্ছিল। পার্থিবান নিজেও অ্যান্থনির হাতে তুমুল মার খেতে থাকে। তারপর সে বলে যে লিওকে সে শেষ করতে পারেনি, কিন্তু 4 ছেলেকে সে আজই শেষ করবে। এই কথা শোনা মাত্রই পার্থিবান যেন খ্যাপা ষাঁড়ের মতো হয়ে যায়। অ্যান্থনির মাথা চাকার রিমের সাথে বারবার ঠুকে দিয়ে তাকে ক্ষতবিক্ষত করতে থাকে, কিন্তু তবুও শেষ পর্যন্ত সিদ্ধার্থ কোথায় আছে সেটা অ্যান্থনি তাকে জানায় না। তবে মরার আগেও অ্যান্থনি তার কাছে শেষবারের মতো অনুরোধ করতে থাকে যে সে যে লিও সেটা যেন সে স্বীকার করে নেয়। তবে ফাইনালি পার্থিবান তার সেই স্বীকারোক্তি না করে তাকে খতম করে ফেলে। এদিকে জোশি যখন পার্থিবানকে এখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেয় তখন হারলট ফোন করে জানায় যে সিদ্ধার্থ এখন তার কাছে, তাই যদি সে তাকে জীবিত চায় তাহলে অ্যান্থনিকে যেন সে সাথে করে নিয়ে আসে।
কিন্তু অ্যান্থনি তো ইতিমধ্যে উপরে পৌঁছে গেছে, কিন্তু তবুও পার্থি তার ডেড বডিটাকে অ্যাম্বুলেন্সে তুলে সিদ্ধার্থের উদ্দেশ্যে রওনা দেয়। ডিল মোতাবেক সে একটা রেল স্টেশনের কাছে গিয়ে হারলডের লোকদের সাথে দেখা করলে ওই লোকগুলো অ্যান্থনির বডি অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দেয় আর নিজেরা পার্থিকে ধরে ট্রেনে করে হারলডের কাছে নিয়ে আসে। হারলডের সামনে আসা মাত্রই পার্থি একবারে নিরীহ শিশুর মতন বিহেভ করতে থাকে। সে তাকে নিজের সব সার্টিফিকেট, বিয়ের ছবি ইত্যাদি দেখিয়েও কোনোভাবেই কনভিন্স করতে পারে না, বরং বারবার হারলড তাকে বলতে থাকে যে তুই স্বীকার করে নে, তুই হচ্ছিস লিও। কিন্তু পার্থিবান তবুও অস্বীকার করতে থাকলে হারলড বলে ওঠে, তুই একটা আস্ত বোকা, তুই নিজের ছেলেকে বাঁচাতে এখানে এসেছিস, ঘরে বউ আর মেয়েকে একা রেখে। এখন বল এদের সিকিউরিটি তোকে কে দেবে? এই কথা বলা মাত্রই সে নিজের কিছু লোককে ফোনে ইনস্ট্রাকশন দেয় যাতে তারা পার্থির ঘরে ঢুকে সত্তা এবং চিন্টুকে খতম করে দেয়। পার্থিবান বারবার অনুরোধ করতে থাকে যে সে যেন তাদের লোকদের ভিতরে ঢুকতে নিষেধ করে আর সিদ্ধার্থকেও যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু হারলড তার কোনো কথায় বিন্দু মাত্র কান দেয় না। এবার তার কথা মতো লোকগুলো গেট খুলে ভিতরে ঢুকতেই তাদের সাথে ঘটতে থাকে এক অদ্ভুত কাহিনী। প্রত্যেক স্টেপে কারো না কারো পা ফেসে যেতে থাকে মাটিতে সেট করা ট্র্যাপে। কারো কারো শরীর মাটি থেকে ধারালো অস্ত্র এসে বিঁধে গিয়ে তাদেরকে ফালাফালা করে দেয়। মানে পার্থিবান আগে থেকে তাদের জন্য সেখানে মৃত্যু ফাঁদ সেট করে রেখেছিল। ভাইরে ভাই, এই লেভেলের অদ্ভুত মাস্টারমাইন্ড লেভেলের অ্যাকশন সিন আমি খুব কমই দেখেছি। কিন্তু এত সব ট্র্যাপ পার করেও কিছু লোক ঘরের ভিতরে ঢুকতে সক্ষম হয়। তাদের মধ্যে কিছু লোককে নিঃশব্দে বিষ মেশানো ট্রাঙ্কুলাইজার মারতে থাকে ঘরের এক কোণে লুকিয়ে থাকা যোশী, আর বাকিদের জন্য ভিতর অপেক্ষা করছিল নেপোলিয়ান। মানে এক কথায় পার্থি একবারে ফুল প্রিপারেশন নিয়ে রেখেছিল। এই গুরুতর আহত অবস্থায়ও সে চেয়ারে বসে রাইফেল চালিয়ে কয়েকজনকে খতম করে দেয়, কিন্তু একজন তার দিকে ছুরি নিক্ষেপ করলে সে আঘাত এড়াতে গিয়ে মাটিতে পড়ে যায়। তবুও সেই অবস্থাতে সে ওই লোকগুলোকে খতম করতে সক্ষম হয়। এভাবে সব লোক শেষ হয়ে গেলেও কেবলমাত্র তাদের লিডার ভিতরে ফাইনালি ঢুকে পড়ে। ভিতর থেকে সত্তা তাকে দেখে চিন্টুকে নিয়ে অন্য রুমের দরজা বন্ধ করে দেয়, কিন্তু লোকটা সেই দরজাটাও ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এদিকে হারলডের পাশ থেকে তাকে বারবার ফোন করে যাচ্ছিল। লোকটা ফোন ধরার পর তাকে জানায় যে পার্থি সেট করা ট্র্যাপে তাদের সব লোক মারা গেছে, কিন্তু সে এটাও জানায় যে পার্থির স্ত্রী আর মেয়ে এখন তার সামনে। হারলড ওদেরকে মারতে বলার বদলে তাদের দিকে ফোন ঘোরাতে বলে। তারপর সে তাদেরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পার্থিকে আবারও স্বীকার করতে বলে যে সেই যেন লিও হয়। কিন্তু পার্থিবান মুখ থেকে এবার হঠাৎ উচ্চারণ করে সুব্রমণির নাম, আর সাথে সাথে ঘরের এক কোণ থেকে বেরিয়ে আসে সেই পালিত হায়না সুব্রমণি। হায়নাদের ডাক শুনতে কিছুটা মানুষের হাসির মতো শোনায়, তাই তার ডাক শুনে হারলড সেই লোকটাকে বলে, তুই হাসছিস কেন? তবে তার কথা শেষ না হতে হতে সুব্রমণি লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে ফালাফালা করে দেয়। ফলে তাদেরকে মারতে ব্যর্থ হওয়ায় হারলড ভীষণ রেগে গিয়ে পার্থিকে এক লাথিতে নিচে ফেলে দেয়। এবার পার্থির মধ্যে থেকেও নিরীহ ভাবটা চলে যায়। যখন হারলডের লোকেরা তার উপরে অ্যাটাক করতে আসে তখন সে একে একে সবাইকে খতম করা শুরু করে। তাদের সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করলেও পার্থিবান তাদের উপরে পুরো জমের মতো নাসর করে। শরীরে বেশ কিছু আঘাত খেলেও তার যেন কিছুই হয় না। এক পর্যায়ে হারলড হাতে একটা চেন তুলে নিয়ে পার্থির হাতে মেরে দেয়। এরপর সে ওই চেন ধরে তাকে টেনে তোলার চেষ্টা করলে পার্থি ঝুলন্ত থাকা অবস্থাতেই আরো লোককে খতম করতে থাকে। মানে পার্থি এখানে পুরো একাই 100 হয়ে সব লোককে খতম করতে থাকে। এই সময়টায় তাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন দুনিয়ার সবচেয়ে বড় মার্শাল আর্টদের চাইতেও সেরা। এবার সে নিজে চেন ধরে টান দিলে উপর থেকে হারলড পড়ে যায়। এরপর শুরু হয় তাদের দুজনের ফাইট। হারলড তার লোককে সিদ্ধার্থকে সামলানোর কথা বলে নিজেই পার্থির সাথে ফাইট করতে থাকে। হারলডের ফাইটিং স্কিলটাও কিন্তু কম ছিল না। সে পার্থিবানকে ব্যাপকভাবে আঘাত করতে সক্ষম হয়, কিন্তু পার্থিও তাকে সমানভাবে কেলানো শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে তাদের বিগ ফাইটিং। তবে শেষমেশ হারলড পার্থির গায়ে ছুরি দিয়ে আঘাত করে ফেলে। ছুরির আঘাতে তার বুকের মাংস সামান্য কেটে গেলেও যেন কিছুই হয় না। বাকি আঘাতগুলোকে এড়িয়ে সে হারলডকে বেদম কেলাতে থাকে। মানে তাদের মধ্যে এই ফাইটটা যেন শেষই হচ্ছে না। অবশেষে হারলড পার্থিকে আবারও ছুরি দিয়ে আঘাত করতে গেলে পার্থি তার চিরচেনা কারাতে স্টাইলের রিভলভার তুলে নেয়। এবার হারলড ভয়ের চোটে বলতে থাকে যে আমি বুঝতে পেরেছি তুই লিও না, তাই চল আমাদের মধ্যে এই ঝামেলা এখানেই শেষ করি। কিন্তু পার্থিবান তাকে অবাক করে দিয়ে তার পুরাতন ভাতিজা লিওর মতো করেই হাসতে থাকে। মানে এই পুরো সময় পার্থিবান ব্যাপারটাকে অস্বীকার করলেও এবার শেষ সময় তার মধ্যে ঠিকই জেগে ওঠে সেই পুরাতন লিও।
অর্থাৎ পার্থিবানই হলো সেই রিয়েল খতরনাক গ্যাংস্টার লিও। নিজের পুরানো স্টাইলে হাতের উপরে রিভলভারের কারসাজি দেখানোর পর ফাইনালি পার্থিবান হেরলর্ডকে হেডশট দিয়ে খতম করে দেয়। তারপর সে সিদ্ধার্থের কাছে গিয়ে দেখতে পায় যে হেরলর্ডের সেই চামচা এখনো তাকে জিম্মি করে রেখেছে। পার্থিবানের ইশারায় সিদ্ধার্থ লোকটার হাত থেকে ছুরি নিয়েই তাকে জখম করে দেয়, আর পরক্ষণে লিও তার স্টাইল দেখিয়ে পুরোই লোকটাকে খতম করে ফেলে। এরপর সে হাসতে হাসতে বলতে থাকে যে বারবার তো নিষেধ করেছিলাম, কিন্তু কেউই আমার কথা শোনেনি, আর নিজেরাই নিজেদের জমকে এভাবে ডেকে এনেছে। তার মানে তো তোমরা বুঝতেই পারছো। এভাবে অনেক বছর পর লিও তার নিজের বোনের মৃত্যুর প্রতিশোধটাও নিয়ে নিল। যদিও এই প্রতিশোধ আসলে সে নিতে চায়নি, কারণ অতীতের সবকিছু ভুলে সে একটা নর্মাল লাইফ লিড করতে চেয়েছিল, আর এর জন্য সে নিজের নতুন এক পরিবারও তৈরি করে ফেলেছিল। কিন্তু তবুও তার বাবা আর চাচা তাকে শেষ পর্যন্ত পুরো ফর্মে ব্যাক করাতে বাধ্য হলো। পার্থিবানের জন্য লিওর পরিচয়টা এখন মৃত, যার কারণে সে আর কারোর সামনে আর পুরাতন অতীত তুলতে চায় না। এভাবেই সব কাহিনী খতম করার পর লিও অ্যান্থনির পুরো ফ্যাক্টরিটাকেই জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়। তারপর সিদ্ধার্থের কাছ থেকে প্রমিস আদায় করে যে সে যেন তার মাকে বলে হেরলর্ড তাকে পার্থিবান হিসেবেই মেনে নিয়েছে। ফাইনালি সে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। এখানে ফিরে আসার পর তারা সবাই স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে বসে পড়ে। ঠিক সেই সময়টায় পার্থিবানের হঠাৎ মনে পড়ে যে সে বাড়ির গেটের দরজা বন্ধ করে আসেনি, তাই খাওয়া থেকে উঠে গিয়ে গেট বন্ধ করে আসার সময় তার কাছে একটা ফোন আসে। অপর পাশ থেকে কেউ একজন তাকে বলতে থাকে, স্রেফ একটা ফ্যাক্টরি জ্বালিয়ে কি সব শেষ হয়ে যাবে? সমস্ত ইন্ডিয়াকে ড্রাগ মুক্ত করতে হলে এমন অনেক ফ্যাক্টরি তোমাকে জ্বালাতে হবে পার্থিবান। ও সরি, লিও। তার মানে এই লোকটা তার আসল পরিচয় জানে, কিন্তু লোকটা আসলে কে ছিল? তবে তার কথা বলার ধরন দেখেই আমার কাছে মনে হয়েছে যে লোকটা আসলে বিক্রম। আর যদি সেটা সত্য হয় তাহলে আপকামিং মুভিগুলোতে আমরা দারুণ সব ক্রস ওভার দেখতে চলেছি। এখন সেই মুভিগুলো রিলিজ হওয়া মাত্রই এক্সপ্লেনেশন নিয়ে হাজির হবে এই চ্যানেল। সো সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।